এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাকিব। উনি বর্তমানে মালয়েশিয়ার পেনাং সিটিতে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহর গ্রামে। যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার এলাকার অনেকেই জানে। উনি একা জানেন বিষয়টা এরকম না। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি এই সাকিব ভাইয়ের দুঃসম্পর্কের মামা হন। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি শেয়ার করতে চান নাই, শুধু এতটুকু বলেছেন যে সেই মামার বাসা গাইবান্ধা জেলাতেই। ঘটনাটি যখন ঘটে সাল তখন 2009। আর সেই মামার নাম দুলা মিয়া। এই দুলা মিয়া পেশায় একজন ভ্যান গাড়ি চালক ছিলেন। আর ভ্যান চালানোর পাশাপাশি উনি রাতে মাছ ধরার চেষ্টা করতেন। যদিও বা উনি ছোট থেকে মাছ ধরতে ভালোবাসতেন, বড় হয়েও উনি দিনের বেলা ভ্যান চালান আর রাতের বেলা সময় সুযোগ পেলে মাছ ধরার অভ্যাসটা ধরে রেখেছেন। দুলা মিয়ার স্ত্রী এবং 2 সন্তান ছিল। অভাব অনটনের সংসার, ভ্যান চালিয়ে তো তার আর পোষায় না। তাই রাতে মাছ ধরলে মাছ ধরার নেশাটাও মিটলো, আর মাছ পেলে মাছ বিক্রি করত, কিছু মাছ খেত। একদিন দুলা মিয়া রাতে তার স্ত্রীকে বলে যে বাবুলের মা, তার ছেলের নাম ছিল বাবুল, বাবুলের মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে মাছ ধরতে বেরোবো, আস্তে আস্তে সকাল হবে। তার স্ত্রী বলল আজকে কোথায় মাছ ধরতে যাবে? তখন দুলা মিয়া বলে ওই যে পুবের বিলে। তার স্ত্রী তখন বলে সাবধানে যেও, সাবধানে থেকো। যথারীতি কথাবার্তা শেষ করে দুলা মিয়া তার মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হয়ে যায়। টেটা, কারেন্ট জাল, খোলই, 5 ব্যাটারির লাইট নিয়ে বের হয়েছে। ওই রাতে কিন্তু চাঁদের আলো দেখা যাচ্ছিল না, অন্ধকারই ছিল, নিস্তব্ধতা চতুর্দিকে। এর মধ্যে একা একা হেঁটে যাচ্ছে এই দুলা মিয়া বিলের দিকে। রাত আনুমানিক কয়টা বাজে বলা মুশকিল হলেও রাত আনুমানিক তখন হয়তো 11টার মতো বাজে। কিছু দূরে লাইটের আলো দেখা যাচ্ছে, তারাও ওই দুলা মিয়ার মতোই মাছ ধরতে এসেছে। এরকম দেখে দুলা মিয়া বলল ধুর যত সব, এত লোক আসলে কি মাছ পাওয়া যাবে কিনা? এদের মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই, শুধু পানির মধ্যে নেমে পানি ঘোলা করে। এখানে নামবই না, ওই সামনের ওই শ্মশানের পিছনে যাব, ওখানে মাছ ধরবো। বলে রাখা ভালো, বিলের মাঝখানে একটা ঢিপি বা ঢিবি, অনেক জায়গায় ঢিবি বলে, আসল উচ্চারণটা ঢিবি হবে। হ্যাঁ, ওই ঢিবি বা উঁচু মাটির স্তূপ ছিল, ওইখানেই মূলত একটা পুরনো শ্মশান রয়েছে। আর পূর্ব দিকে একটা নালা চলে গেছে, নালার পাশে একটি ঈদগার মাঠ রয়েছে। এবার সে ওই শ্মশানের একটু সাইডে যান এবং চিন্তা করেন আগে কারেন্ট জালটা পাতি, তারপর টেটা দিয়ে মাছ ধরবো। এর মধ্যে কারেন্ট জালে কিছু মাছ পড়বে, এগুলো আবার তুলবো। যেমন ভাবে তেমন কাজ। চারদিকে একটু তাকিয়ে দেখে নাই আশেপাশে লোকজন আছে কিনা, দেখলো যে না, এই জায়গাটা একদম জনমানব শূন্য, কোথাও কেউ নেই। হ্যাঁ, ওই সময় 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর সামনের শ্মশানটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এবার সে এই আইলের উপর দাঁড়িয়ে খোলই আর টেটাটা রেখে কারেন্ট জাল পাতা শুরু করেছেন। পাততে পাততে প্রায় কারেন্ট জালের অর্ধেকটা পেতে ফেলেছেন, এখনো অর্ধেকটা জাল তার হাতে। এমন সময় সে জালে একটা টান অনুভব করে। সে তড়িঘড়ি করে বাকি জালটা ওখানে রেখে সামনের দিকে এগিয়ে যায়, দেখতে যায় যে ওখানে কোনো মাছ ধরা পড়েছে কিনা। দুলা মিয়া ভাবছিল হয়তো বা কোনো মাছ তার জালে পেঁচিয়ে গেছে, তাই এত টান হচ্ছে। কিন্তু না, কোথায় কি, জাল যেমন তেমনই আছে, কোথাও কিছু নাই। 7-5 না ভেবে আবারও বাকি জাল পাতার জন্য সে এগোতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবারও ঠিক একই রকম একটা খুব জোরে টান সে অনুভব করে। এবার সে একটু বিরক্তের ভাব নিয়ে দেখতে যায় যে ঘটনাটা কি লাগলো জালের সাথে। এবারও সে দেখলো যে জালটা আগের মতোই আছে, কোনো মাছও এইখানে ধরা পড়ে নাই। অনেক সময় কোনো বড় টাইপের সাপ বা গুই সাপ বা বড় মাছ যদি কারেন্ট জাল ক্রস করতে চায়, তখন কিন্তু ওই কারেন্ট জালে বেঁধে গেলে ওরা সর্বশক্তি প্রয়োগ করে, তখন এত জোরে টান অনুভূত হয়। কিন্তু এরকম তো কোনো কিছু বাঁধে নাই, জালের কোনো অংশ কিন্তু পেঁচিয়েও যায় নাই, একই রকম আছে। তাহলে এমনটা কেন হলো? এটা কিন্তু কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, এটা নিয়ে দুলা মিয়া মোটেও ভাবে নাই। সে জালটা আবারও পাততে যায়, এবার কোনো সমস্যা ছাড়াই জালটা সে পেতে ফেলে। তারপরে টেটা, খোলই এগুলো যেখানে রেখেছে সেখানে চলে এসে এক খিলি পান মুখে দিয়ে খোলইটা কোমরে বেঁধে হাতে লাইট আর এক হাতে টেটা নিয়ে মাছ শিকারের জন্য সামনের ওই নালার দিকে যাচ্ছে। বেশ কিছু মাছ সে শিকার করে। রাত কত হবে অনুমান করতে পারছে না, তার কাছে তো ওই সময় মোবাইল কিংবা ঘড়ি ছিল না। এভাবে মাছ শিকার করতে করতে হঠাৎ শুনতে পায় শ্মশানের সামনে পানিতে কেউ যদি লাফ দেয় যেরকম শব্দ হবে, এরকম একটা শব্দ।
সে ওদিকে লাইট মারলো, কিন্তু সে কিছু দেখতে পেল না। এবার আচমকায় তার সামনে কিছু একটা নড়ে উঠলো। সে দেখলো বিশাল বড় দুইটা বোয়াল মাছ একসাথে পানিতে সাঁতার কাটছে। এটা দেখে তার লোভ হলো এবং এই মাছ দুটোকে মারার জন্য সে বিভিন্নভাবে কায়দা কৌশল করতে থাকলো, কিন্তু মাছ দুটোকে কোনোভাবেই মারতে পারছে না। একসময় মাছ দুটি কোথায় যেন মিলিয়ে যায়। এটা দেখে হতাশা দুঃখ ভরা মন নিয়ে আফসোস করতে করতে সে আবারও সামনের দিকে এগিয়ে যায়। বলে রাখা ভালো, এত কিছুর মাঝেও সে বিন্দু পরিমাণ ভয় করেনি। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার সে ভাবে শ্মশানের ওই বড় গাছটার নিচে গিয়ে একটা বিড়ি খেয়ে আসি, আর একটু বিশ্রাম নেই। এই আশা নিয়ে গাছটার সামনে যেতে না যেতেই একটা অদ্ভুত শব্দ সে শুনতে পায়। ছপ 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 এরকম একটা শব্দ, কি যেন খাওয়ার শব্দ। সেই শব্দের উৎস ধরে ভালো করে লক্ষ্য করে দেখে একটা বাচ্চা আকৃতির অবয়ব, আমরা যেভাবে নামাজে সেজদা দেই না, ওই রকম করে পড়ে আছে। মনে হচ্ছে মাটির সাথে মাথা হাত লাগিয়ে কি যেন একটা খাচ্ছে, আর ওইটাই শব্দ হচ্ছে। এবার যেন এই দুলামিয়ার টনক নড়ে। তার কারণ হচ্ছে এখান থেকে লোকালয় বেশ দূরে, আর এত রাতে এখানে তো কোনো বাচ্চা মাছ মারতে আসবে না, প্রশ্নই আসে না। সে মনে মনে চিন্তা করে, এমনও তো হতে পারে এই লোকটা প্রাপ্তবয়স্কের কোনো বেটে মানুষ। এসব নানা কিছু সে ভেবেই যাচ্ছে, এদিকে সেই অবয়বটা তার কথা কিন্তু ছপ ছপ করে খেয়েই যাচ্ছে। এবার দুলামিয়া ওই অবয়বটার দিকে লাইট ধরেছেন। যেই না লাইট ধরেছেন, সাথে সাথে ওই অবয়বটা ঘুরে তার দিকে তাকিয়ে এমন বিশ্রী ভাবে একটা হাসি দেয়, সেই পুবের বিলে তার স্ত্রীকে না বলে। যথারীতি সে খাওয়ার পর মাছ ধরার টেটা আর জাল লাইট নিয়ে বেরিয়ে যায়। তার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, বোঝে নাই। সেই রাত্রে আর দুলামিয়া বাড়িতে ফেরেনি। সকালবেলা দুলামিয়ার স্ত্রী ঘুম থেকে ওঠে, দেখে তার স্বামী নাই। সে চিন্তা করলো সে ওঠার আগে হয়তো বা ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু না, ভ্যান তো বাড়িতেই আছে। তারা কি বাজারে গেছে? অপেক্ষা করছে। বেলা 10টা-11টা বাজে, তখন সে আসছে না। এবার সে চিন্তিত হয়। সে রান্না করে সাইডে গিয়ে দেখে তার স্বামীর কারেন্ট জাল, ট্যাটা, তারপর স্বামীর লাইট, এটা নাই। তখনই তার বুক কেঁপে ওঠে আতঙ্কে। সাথে সাথে তার ছেলেকে বলে, তোর বাবা তো আবারও মাছ ধরতে গেছে রে পুবের বিলে। সে আবারও গেছে, তার তো যাওয়া নিষেধ ছিল, চল খুঁজে আসি। তারা ওই বিলের দিকে আগাতে থাকে। ঘন্টা খানেক খোঁজার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। আরো কিছু লোকজন এই খোঁজাখুঁজিতে যোগ দেয়, তারাও যখন শুনতে পায় এই ঘটনা। সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজা হয়, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাস্তার পাশে এক দোকানদার বলল যে গতকাল রাতে দুলামিয়া আসছিল তার দোকানে বিড়ি কিনতে। তখন আর তাকে বিড়ি দিতে পারেন নাই, কারণ তার কাছে বিড়ি শেষ হয়ে গিয়েছিল। এই কথাবার্তা বলছে, হঠাৎ করে এর মধ্যে একজন লোক জোরে চিৎকার দিয়ে ওঠে, এই তোমরা এদিকে আসো, দুলামিয়ারা পাওয়া গেছে। সবাই দৌড়ে ওখানে যান। দুলামিয়ার স্ত্রী সন্তানও সেখানে গিয়েছেন। গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। একটা জমিতে পায়ের গোড়ালি ডুববে এতখানি পানি রয়েছে, ওখানে দুলামিয়া চিত হয়ে পড়ে আছে। এলাকার কিছু লোকজন মিলে যখন তাকে উঠালো, দেখা গেল তার ঘাটটা দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে দুলামিয়ার স্ত্রী চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরিবারের শোকের ছায়া নেমে আসে, কারণ ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই দুলামিয়া। প্রশ্ন হলো, দুলামিয়াকে নৃশংসভাবে কে হত্যা করলো? দুলামিয়া বেশ উঁচু লম্বা, শক্তি সমর্থ, ভালোই আছে, সুঠাম দেহের অধিকারী। লোকজন কিন্তু ভেবেই নিয়েছে ওই যে 1 বছর আগে ওই জিন যেই বিষয়টা বলেছিল সেটারই প্রতিশোধ। ওই এলাকায় এই ধরনের জিনগুলোকে মাসুয়া দেও বলে, মানে মেছো দেও, ওখান থেকে মাসুয়া দেও বলে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, এলাকা সবাই বলে যে দুলামিয়ার সাথে কারো কোনো শত্রুতা নাই, এটা প্যারানরমাল জনিত বিষয় হয়েছে। পুলিশও এটার কোনো কুলকিনারা করতে পারে না। তারা দাফন কাফনের কথা বলে চলে যায়। দাফন কাফনের মাসখানেক পর দুলামিয়ার স্ত্রী একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটা সাদা জুব্বা পরিহিত ব্যক্তি, যার দাড়ি আছে, লোকটা অনেক লম্বা। ওই ব্যক্তিটা তাকে বলছে, তোর স্বামীকে আমি মানা করছিলাম ওখানে মাছ মারতে না যেতে, লোভের বসে আবারও সেখানে মাছ মারতে যায়। 1 বছর আগে ওই মাসুয়া দেবের সম্মুখীন হয়েছিল, তখন কিন্তু আমার কাছে এসে আল্লাহর রহমতে বেঁচে যায়। আমি তাকে খাওয়ার জন্য আমার ওজুর পানি দিয়েছিলাম দোয়া পড়ে, এই জন্য ওরা কাছে আসতে পারে নাই। কিন্তু তোর স্বামী আবারও লোভের বসে সেখানে মাছ ধরতে যায় রে। ওখানে যাবার পর 2টা জোড়া বোয়াল মাছ দেখতে পায়। এগুলো মূলত ওই বামন যে মেছো দেও, এই দেওয়ের সঙ্গী। ওরা ওকে লোভ দেখিয়ে বিলের ভেতর নিয়ে যায়, আর তখনই ওই মাছুয়া দেও ওকে পেছন থেকে ঘাড় ভেঙে দিয়ে একদম কাদার মধ্যে চেপে ধরে। আর ওদের শক্তিতে আসলে আমি পারবো না,
এই জন্য আমি আর আটকাতে পারি নাই। আল্লাহর জিনিস আল্লাহ এভাবেই লিখে রাখছিলেন, নিয়ে গেছে। তুই তোর স্বামীর জন্য কিছু মিসকিন খাওয়াবি, আল্লাহর কাছে দোয়া কর, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই স্বপ্ন দেখার পর এই দুলামিয়ার স্ত্রী সবাইকে এই বিষয়টা খুলে বলেছিলেন। সেই দিনের কথা মতো কিছু মিসকিনকে খাইয়ে দেওয়া হয়। এই ঘটনার মাত্র 7 মাস পরেই দুলামিয়ার স্ত্রী দুলামিয়ার শোকে স্বাভাবিকভাবেই মারা যান। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। মাছ ধরার নেশা এটা আসলে যাদের রয়েছে তারাই বুঝতে পারেন যে এটা কোন ধরনের নেশা। কখনো মাছ ধরতে কাউকে দেখলেই এই নেশা কিন্তু আবার জাগ্রত হয়ে যায়, আর এগুলোই অনেক সময় অনেক বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেটা এই দুলামিয়ার বেলায় হয়েছিল। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু আমরা বারবার অনুরোধ করেই যাব। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর বাজখাই কণ্ঠে বলে উঠল, কিরে তো এই মাছগুলোকে আমাকে দেওয়ার জন্য এখানে আসছিস? এই বলে সে পুরো বডিটাকে মুচড়িয়ে দুলামিয়ার দিকে ঘুরায় নাই। আর গুইসাপ যেভাবে হেঁটে হেঁটে এগিয়ে আসে, ওই রকম করে সরীসৃপ প্রাণীর মতো করে সে দুলামিয়ার দিকে এগিয়ে শুধু আসে না, দুলামিয়ার উপর ঝাঁপিয়েও পড়ে। মূলত দুলামিয়ার যে খালইটা ছিল কোমরে, ওই খালইর উপর ঝাঁপিয়ে পড়েছিল। এইটা দেখে দুলামিয়া রেগে করেছে কি, তার হাতে যে টেটা আছে না, টেটা দিয়ে তাকে আঘাত করছে। সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা বিকট আর্তনাদ করে পাশের খালে ঝাঁপিয়ে পড়ে। ছপাত করে শব্দও হয়, শব্দ হইলো কিন্তু ওইটার উঠলো না, পানির নিচেই মিলিয়ে গেল। চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। তাড়াহুড়ো করে দুলামিয়া তার টেটার লাইট নিয়ে দৌড় দেবেন, এমন সময় পিছন থেকে বিশ্রী একটা হাসি ভেসে আসে আর বলে, আমাকে আঘাত করলি মূর্খ মানব, আজকে তোর মৃত্যু আমার হাতে। এইসব কথা শুনে সব ফেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে। একটা সময় আইলে হোঁচট খেয়ে পড়ে যায়, কাদা মাখা হয়ে ওই ঈদগার মাঠের এক পাশে গিয়ে ওঠে। এদিক সেদিক তাকাতে সে লক্ষ্য করে ঈদগাহ যেই মাঠটা, এই মাঠের যেই জায়গাটাতে মেহরাব থাকে আর কি, মিনার যেটা, ওইখানে একটা সাদা পাঞ্জাবি পরা লোক মনে হচ্ছে দেখা যাচ্ছে। বেশ লম্বা একটা মানুষ মনে হচ্ছে, হাত মুখ ধুচ্ছে বা উজু করছে। দুলামিয়া ওই লোকটার দিকে এগিয়ে যায়। ওই লোকটা দুলামিয়ার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, খুব ভয় পেয়েছিস বুঝি, এই নে একটু পানি খা। তো তার যে অজুর পানিটা ছিল, সেই অজুর পানি থেকে একটু পানি দেয়, দুলামিয়া খায়। ওই লোকটা একজনের নাম উল্লেখ করে বলে, তুই যা, ওই লোকটা এখন ঘর থেকে বেরিয়েছে, তার কাছে যা, আর এদিকে আসবি না। তো ওই লোকটার কথা মতো দুলামিয়া ওই বাড়ির দিকে যায়, দেখে সত্যি ওই লোকটা বের হয়ে আসছে। প্রথমে এই লোকটা কাদা মাখা একটা মানুষকে দেখে সেও মনে করছে এটা ভূত প্রেত কিনা। পরে দুলামিয়া নিজের পরিচয় দেয়। ঘটনা সংক্ষেপে কিছুটা বলতে বলতেই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ফজরের আজানের পর তার জ্ঞান ফেরে। কিছু লোক মিলে ধরাধরি করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেই রাত থেকে একটানা 7 দিন তার শরীরে জ্বর ছিল। কবিরাজি ঝাড়ফুঁক করে কিছুটা সুস্থ হলে সে সবাইকে এই ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে, তার স্ত্রীকেও বলে। তার স্ত্রী তাকে বেশ বকাঝকা করে যে, তোমার রাত্রে এইভাবে মাছ ধরতে যাওয়ার তো দরকার ছিল না, আর গেছো পরিবারের জন্যই গেছো, কিন্তু ওই রকম একটা জিনিস দেখার পর তোমার তো উচিত ছিল এখান থেকে সরে আসা, তুমি কেন ওই জিনিসটাকে আক্রমণ করতে গেলা, এখন কি হবে? তার স্ত্রী তাকে বলে যে, তুমি কোনোভাবেই আর মাছ ধরতে পারবা না, বিশেষ করে রাতের বেলা। ভ্যান চালানোর দিকে বেশি মন দাও, ওইখানে সময় বেশি দাও, মাছ ধরতে হবে না। তো এইভাবে চলতে থাকে। দুলামিয়ার জ্বরও আস্তে আস্তে সেরে যায়। মাসখানেক একদম ঠিকঠাকই ছিল। মাসখানেক পর দুলামিয়া একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে ওই শ্মশানের ওখানে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বটা তাকে বলছে, কিরে দুলামিয়া, আর মাছ মারতে আসবি না? তোকে আমি তো মারবই, আজ না হয় কাল তোকে তো আমি মারবই, তুই আমাকে আঘাত করেছিস। এই স্বপ্ন দেখে দুলামিয়া হুড়মুড় করে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলেন যে, এই স্বপ্ন আমি দেখছি। তার স্ত্রী পরের দিনই হুজুরের কাছে গিয়ে কিছু তদবির নিয়ে আসেন, ঝাড়ফুঁক করায় নিয়ে আসেন। এই ঘটনা 6 মাস বা প্রায় 1 বছর খুব ভালোভাবেই কেটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। একদিন দুলামিয়া উনি বাজারে চা খেতে গিয়েছেন,
ওনারই পরিচিত একজন ব্যক্তিকে দেখেন, উনি মাছ ধরতেন সবসময়, মাছ বেশি পেতেন, বিষয়টা এরকম না, মাছের ভাগ্য বা রাশি তার খুবই খারাপ ছিল, অনেক পরিশ্রম করলেও অল্প মাছ পেতেন। এটা নিয়ে অনেকে হাসাহাসিও করতো। তো দুলা মিয়া দেখেন ওই লোক অনেকগুলা মাছ নিয়ে বাজারে আসছে বিক্রির জন্য। দুলা মিয়া বলে, আরে ভাই তুমি এত মাছ কোথা থেকে মারলে? ওই লোকটা বলে যে ওই যে পুবের যে বিল আছে ওখানে জাল পাচ্ছিলাম, ওই জায়গা থেকে এই মাছগুলো পাইছি। এই কথা শুনে দুলা মিয়া সেই পুরনো নেশা আবার জেগে ওঠে, আবার লোভে পড়ে যায়। সে চিন্তা করে, ধুর 1 বছর পার হয়ে গেছে, এখন আর কি, এগুলো তো 1 বছরের মধ্যে কিছু দেখলামই না। সে চিন্তা করে আজ রাতে চুপি চুপি আবারও সে যাবে